পলাশীর যুদ্ধ এবং নবাব সিরাজউদ্দৌলা বাংলার ইতিহাস ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারী বা তার দোসরদের কি পরিণত হয়েছিল ধারাবাহিক ভিডিওতে আজকের প্রথম পর্বে দেখাবো তাই। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ খুঁট চালিয়েছেন নিজের গলায়, কেউ বদ্ধ উন্মাদ হয়ে ঝাঁপ দিয়েছেন কূপে। গলায় বালির বস্তা বেঁধে কাউকে নিক্ষেপ করা হয়েছে দুর্গের চূড়া থেকে, কাউকে ডুবিয়ে মারা হয়েছে নদীর জলে। মীর জাফর, ঘসিটি বেগম বা লর্ড ক্লাইভ, পলাশীর যুদ্ধে কোনো ষড়যন্ত্রকারী স্বাভাবিক মৃত্যু হয়নি। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব প্রকৃতির সেই নির্মম প্রতিশোধের চিত্র। মুর্শিদাবাদ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও কত ঘটনার সাক্ষী। এই মুর্শিদাবাদ ষড়যন্ত্রকারীদের আস্ফলন যেমন দেখেছে, তেমনই দেখেছে তাদের করুণ পরিণতিও। শুরুতে জানাবো নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানো ষড়যন্ত্রকারীদের অন্যতম প্রধান ঘসিটি বেগম এর শেষ পরিণতি। ঘসিটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের কন্যা, নবাব সিরাজউদ্দৌলার খালা। ঘসিটি তার পালিত ছেলেকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন, তাই সিরাজকে নবাবি দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি তিনি। এই কারণেই লিপ্ত হয়েছিলেন গভীর ষড়যন্ত্রে। পলাশীর যুদ্ধে সিরাজের পতনের পর ঘসিটির জীবনও সুখের হয়নি। যারা ছিল ষড়যন্ত্রের দোসর তারাই কাল হয়ে যায় তার জীবনে। যুদ্ধের পর মীর জাফরের ছেলে মিরল ঘসিটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোররাতে জিঞ্জিরা প্রাসাদের পাশে ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌকায় ডুবিয়ে ঘসিটিকে মেরে ফেলা হয়। সেই নিস্তব্ধ ভোরে ঘসিটির আর্তনাদ অনেকেই শুনতে পেয়েছিল বুড়িগঙ্গার পাড়ের, কিন্তু কেউ তাকে বাঁচাতে যায়নি। মোহাম্মদী বেগ রক্তের কোনো সম্পর্ক না থাকলেও আলীবর্দী খাঁর আমল থেকে নবাব পরিবারের একজন সদস্য হিসেবে স্নেহ ছায়া বেড়ে ওঠেন মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলার সাথে তার সখ্যতাও ছিল বেশ। এই মোহাম্মদী বেগ মিলনের নির্দেশে একটি খঞ্জর দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। দিনটি ছিল 1757 সালের 3রা জুলাই। হত্যা করার আগে সিরাজউদ্দৌলা তার কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু মোহাম্মদী বেগ সেই অন্তিম ইচ্ছা প্রত্যাখ্যান করে হত্যা করেছিলেন সিরাজকে। এই মোহাম্মদী বেগের মৃত্যু স্বাভাবিক হয়নি। সিরাজকে হত্যার পর তিনি বড্ড উন্মাদ হয়ে যান। একদিন একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ইয়ার লতিফ, তিনি সম্পৃক্ত ছিলেন পলাশীর ষড়যন্ত্রের মধ্যে। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি। মীর জাফরের নির্দেশে তার বাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন তিনি। যুদ্ধের পর তিনি উধাও হয়ে যান। অনেক ইতিহাসবিদ মনে করেন তাকে গোপনে হত্যা করেছে ইংরেজরা। রায়দুর্লভও ছিলেন নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি। তিনিও ইয়ার লতিফের মতো লিপ্ত হয়েছিলেন ষড়যন্ত্রে। মীর মদন যখন 3000 সৈন্য নিয়ে লড়াই করছিলেন, তখনও তিনি তার সৈন্য নিয়ে নির্বিকার ছিলেন। পলাশী যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার। 1765 সালে বক্সারের যুদ্ধের পূর্বে গলায় বস্তার বালি বেঁধে মুঙ্গেরের দুর্গের চূড়া থেকে তাকে জীবন্ত নিক্ষেপ করা হয় গঙ্গা নদীতে। উম্মিচাঁদ লর্ড ক্লাইভ উম্মিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তোলার প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেন। তিনি ছিলেন ব্যবসায়ী। পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতন হলে সিরাজের সম্পত্তির চালানা তাকে দিতে হবে বলে এক জাল চুক্তিপত্রে সই করেন এই উম্মিচাঁদ। ইংরেজ নৌসেনাপতি ওয়াটস ছিলেন এই চুক্তিপত্রের প্রধান ব্যক্তি। নবাব সিরাজের পতন হলে এই চুক্তি জাল বলে প্রমাণ করে ইংরেজরা। নবাবের সম্পত্তি থেকে মোট 40 লক্ষ টাকা দাবিদার ছিলেন এই উম্মিচাঁদ, কিন্তু এই দলিল জাল প্রমাণ করে ইংরেজ সরকার তাকে 1 টাকাও দেয়নি। এই অর্থের সুখে বদ্ধ পাগল হয়ে
মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় ঘুরতেন উমিচাঁদ। এভাবে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কি নিদারুণ দুর্বিষহ মৃত্যু তার। রাজা রাজবল্লভ। মির্জাফর ও ঘসিটি বেগমের সহচর রাজা রাজবল্লভ আমাদের ঢাকারই নবাব ছিলেন। বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করে নবাব সিরাজউদ্দৌলার মনে অসন্তোষ সৃষ্টি করেছিলেন তিনি। পরবর্তীতে তিনি তার পুত্র নিয়ে কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন। বিষয়টি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের সশস্ত্র সংঘর্ষ হয়ে দাঁড়ায়। ইংরেজদের সাথে ষড়যন্ত্র লিপ্ত থাকায় নবাব মীর কাসিম 1763 সালে নদীর জলে ডুবিয়ে হত্যা করে তাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।